আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পাশ হলো আগামী অর্থবছরের বাজেট, ফলাফলের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়ার দাবি, ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর। তাপে ঋণ কমাতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা, মুদ্রানীতি ঘোষণা করে জানালেন গভর্নর। আন্তরিকতা থাকলে যথাযথ রাজস্ব আদায় সম্ভব, মত এনবিআরের ভারপ্রাপ্ত। জুলাই আন্দোলনে হত্যা ষড়যন্ত্র উস্কানির দায়ে সাবেক তথ্যমন্ত্রী ইনুর 10 বছরের সাজা, কুষ্টিয়ায় 6 জনকে হত্যায় সম্পৃক্ততা। ঋণ খেলাপির দায়ে আপিল বিভাগে প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না চট্টগ্রাম বিএনপি নেতা আসলাম চৌধুরী, প্রতিবাদে সীতাকুণ্ডে নেতাকর্মীদের বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। পাশ হয়েছে 2026-2027 অর্থ বছরের বাজেট, যার আকার প্রায় 9,38,000 কোটি টাকা। মঞ্জুরি দাবির ওপর আলোচনায় বলা হয় সর্বজনীন করা হয়েছে ফ্যামিলি কার্ড, সুবিধা দেবার ক্ষেত্রে দলীয়করণ হবে না, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার উন্নতির দাবি তোলেন একাধিক সংসদ সদস্য। জানান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগস্ট মাসের শেষেই মিলবে বিদ্যুৎ। সরকারি ও প্রকল্প ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন অর্থমন্ত্রী। বিল 2026 সংসদে পাশ হলো। কণ্ঠফুটে পাশ হলো 2026-27 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার বাজেট। সকালে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে দিনের শুরুতেই মঞ্জুরি প্রস্তাব নিয়ে শুরু হয় আলোচনা। 2026 অবিলম্বে বিবেচনা। এ সময় স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার উন্নতিতে সরব হন একাধিক সংসদ সদস্য। বলা হয় শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফলের ভিত্তিতে বরাদ্দ দেওয়া উচিত। হাসপাতালগুলোতে যেরকম সেবা রোগীদের পাওয়ার কথা, তার আশপাশের সেবা তারা পায় না। ডাক্তারের অনুপস্থিতি, পরিবেশগতভাবে অস্বাস্থ্যকর পরিবেশ। ওয়ান টিচার ওয়ান ট্যাবের প্রকল্প দেওয়া হয়েছে। ওয়ান টিচার ওয়ান ট্যাব করতে হলে তো সেখানে ওয়াইফাই থাকতে হবে, ওয়াইফাই থাকতে হলে তো সেখানে বিদ্যুতের সরবরাহ থাকতে হবে। বাজেট বাড়ানো হয়েছে এবং এই বাজেটকে যথোপযুক্তভাবে মানব সম্পদের জন্য এটি বিনিয়োগ করা হচ্ছে। এই বিনিয়োগের জন্য এই ছাঁটাই প্রস্তাবকে গ্রহণ না করে এই বাজেটটি মঞ্জুর করা হোক। প্রকৃত সুবিধাভোগীদের দেয়া হচ্ছে ফ্যামিলি কার্ড, এখানে দলীয়করণ হচ্ছে না বলে জানান সমাজ কল্যাণ মন্ত্রী। জানানো হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত সময়ে মিলবে বিদ্যুৎ। অনেক ক্ষেত্রে প্রকৃত উপকারভোগী তালিকার বাইরে থেকে যাচ্ছেন, আবার অযোগ্য ব্যক্তিরাও তালিকাভুক্ত হচ্ছেন। ফ্যামিলি কার্ড এটি একটি নতুন উদ্যোগ এবং এটার যখন ইনক্লুড করা হচ্ছে তখন সবাইকে করা হচ্ছে, এখানে কাউকে বাদ দেওয়া হচ্ছে না। সিস্টেমটা হচ্ছে টার্গেটিং হচ্ছে ইউনিভার্সাল, আর ওনাদের টার্গেটিং ছিল 10% অপরিবর্তিত রেখেই 2026-2027 অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। কমানো হয়েছে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধিও। মঙ্গলবার বিকেলে মুদ্রানীতি ঘোষণার সময় গভর্নর জানান খেলাপি ঋণ কমিয়ে আনতে 18 মাসের বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ঋণ বিতরণে অনিয়ম হলে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার ঘোষণা দেন তিনি। উচ্চ মূল্যস্ফীতি, বিপুল পরিমাণে খেলাপি ঋণ, তীব্র তারল্য সংকট এবং মূলধন ঘাটতিতে ভুগছে দেশের ব্যাংকিং খাত। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি নেমেছে তলানিতে। এমন বাস্তবতায় নতুন অর্থ বছরের জন্য আরও কঠোর মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতিতে নীতি সুধার 10% অপরিবর্তিত রেখেছে নিয়ন্ত্রক সংস্থা। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা প্রায় 2% কমিয়ে নির্ধারণ করা হয়েছে 6.8%। যদিও অর্থ বছর শেষে এই হার 8% উন্নীত হবে বলে আশা করছে নিয়ন্ত্রক সংস্থা। যেহেতু আমাদের ইনফ্লেশন হাই, যেহেতু আমরা এক্সচেঞ্জ রেটটাকে স্টেবল রাখতে চাই, এর প্রেক্ষিতে আমরা আমাদের মানির অ্যাভেলেবিলিটিটাকে ইন জেনারেল একটু এক্সপেন্সিভই রাখতে চাই। ফলে আমাদের যে পলিসি রেট যে 10% ছিল, সে 10%-এ আমরা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমানো হলেও প্রণোদনা প্যাকেজের মাধ্যমে অর্থনীতিকে চাঙ্গা রাখতে চান গভর্নর। ঋণ বিতরণে গ্রামীণ অর্থনীতি এবং কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখে এমন খাতকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি। বলেন, নীতি সুধার অপরিবর্তিত থাকলেও বাজার ব্যবস্থাপনার মাধ্যমে সুদের হার কমিয়ে আনা হবে। কস্টলি হয়ে যাওয়ার কারণে অনেকে বন্ধ করে দিছে। আমাদের স্টিমুলাস প্যাকেজে মূলত এগ্রিকালচারাল এবং রুরাল ইকোনমিতে আমরা টাকাটা বেশি দিতে চাই। স্টিমুলাস প্যাকেজের ওইটাও একটা অবজেক্টিভ। দেখবেন আমরা অনেক আনকনভেনশনাল জায়গা এজেন্সির সাথে কাজ শুরু করে দিচ্ছি। পিকেএসএফ, আনসার ভিডিপি ব্যাংক। আন্দোলনে ছাত্র জনতাকে হত্যায় উস্কানি নির্দেশনা, গণভবনে বৈঠক করে ছাত্রদের জঙ্গি তকমা দিয়ে হত্যাকাণ্ডে ষড়যন্ত্র সহ 3 অভিযোগে
জাসদ নেতা হাসানুল হক ইনুকে 10 বছর করে 30 বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে তাকে সাজা ভোগ করতে হবে মাত্র 10 বছর। এই রায় সঠিক হয়নি বলে দাবি প্রসিকিউশনের। রায়ে সন্তুষ্ট নন আসামি পক্ষও। দুপক্ষই যাবেন আপিলে। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতাকে হত্যায় মানবতা বিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে বিচার শুরু হয় 2025 সালের নভেম্বরে। তার বিরুদ্ধে আন্দোলন নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা সাক্ষাৎকার, গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে উস্কানি, কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8টি অভিযোগ আনা হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষ্য দেন 10 জন, ইনুর পক্ষে 2 জন দেন সাফাই সাক্ষী। মঙ্গলবার বিচার শেষে ইনুর মামলায় রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল 2। রায়ে ট্রাইব্যুনাল জানান তার বিরুদ্ধে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 5টি অভিযোগই প্রমাণিত হয়নি। টর্চার এবং রাজনৈতিক কারণে নিপীড়ন, পারসিকিউশন অন পলিটিক্যাল গ্রাউন্ডস করার অভিযোগে 10 বছরের সশ্রম কারাদণ্ড। ছাত্র জনতাকে হত্যায় উস্কানি, ষড়যন্ত্র, গণভবনে বৈঠক করে কারফিউ জারি, ছাত্রদের জঙ্গি তকমা সহ 3টি অভিযোগ প্রমাণিত হয়। পরে তাকে প্রতি অভিযোগে 10 বছর করে 30 বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। তবে তাকে মাত্র 10 বছরের সাজা ভোগ করতে হবে বলে জানান বিচারক। অডিও কথোপকথনে শেখ হাসিনার সাথে পরামর্শ করলেন, শেখ হাসিনার সাথে ষড়যন্ত্র করলেন। শেখ হাসিনা বলেছিলেন যে আমি আগে জঙ্গিদেরকে ফাঁসি দিয়েছি, তিনি বলেছেন কারেক্ট, এবং তিনি এটাও বলেছিলেন যে এইবার জঙ্গি কার্ড তিনি খেলবেন। এইরকম গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তার এইরকম শাস্তি হইতে পারে না। রায়ে ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। হয় চট্টগ্রাম 4 আসনে বেসরকারিভাবে জয়ী বিএনপির আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। এর ফলে এমপি হিসেবে তিনি আর শপথ নিতে পারবেন না। এই রায়কে মাইল ফলক উল্লেখ করেছেন জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকীর আইনজীবী শিশির মনির। এই আসনে নতুন করে নির্বাচন হলে তাতে আসলাম চৌধুরীর অংশগ্রহণে বাধা নেই বলে জানান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পান আসলাম চৌধুরী। তবে ঋণ খেলাপির বোঝা মাথায় থাকলেও তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন। পরে কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী উচ্চ আদালতের দ্বারস্থ হন। উচ্চ আদালতের আদেশে বহাল থাকে আসলাম চৌধুরীর প্রার্থিতা। সেই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী। যদিও নির্বাচনের আগেই আপিল বিভাগ জানিয়ে দেন নির্বাচনে আসলাম চৌধুরী জয়ী হলেও ঋণখেলাপি ইস্যু থাকায় ফলাফল ঘোষণা ও গেজেট স্থগিত থাকবে। মঙ্গলবার সব পক্ষের শুনানি শেষে আপিল বিভাগ চূড়ান্ত রায়ে জানালেন আসলাম চৌধুরী ঋণখেলাপি, তিনি শপথ নিতে পারবেন না, বাতিল করা হয় প্রার্থিতা। আজকের ঘটনাটা বাংলাদেশে একটি নজির হয়ে থাকবে।